দেখো তো খুলে দেখো পিকেপটা খুলে দেখো ইকোনমিক্সের নয় কনস্টিটিউশনের বলছি আগে দেখো দেয়া আছে হ্যাঁ প্রস্তাবনা থেকে শুরু হচ্ছে ব্যাপারটা হচ্ছে সবটা কভার করতে গেলে কিছু কিছু জিনিস ওইভাবে নিতে হবে চলে তাদের কিছু কিছু জিনিস ওইভাবে তোমাকে রেডি করতে হবে কনস্টিটিউশনটা মোটামুটি এখানে স্টপ করবো এটার হেল্প নেবে আর ওইটার হেল্প নেবে তাহলে মোটামুটি নেমে যাবে বোঝা যাচ্ছে তো হাতের লেখাটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না হাতের লেখাটাকে দেখো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কোনো উপায় নেই না বোঝা গেলে আমাকে জিজ্ঞাসা করবে এটা বুঝতেই হবে না না ঠিক আছে পরিষ্কার আছে হাতের লেখা ঠিক আছে চলো ক্লাস করানো যাবে না আরে আমার হাতে লেখা যার হাতে লেখা ভিডিওটা কাজে লেগে যাবে না আমার নয় রাস্তা হচ্ছে আচ্ছা এইটা ফলো করবে বইটা ফলো করবে ঠিক আছে মোটামুটি আপাতত তোমাকে একটু সামলাতে গেলে এরকম ভাবে চলতে হবে পুরো কভারই করা আছে পুরোটা হ্যাঁ সংবিধানের বইটা এই পিডিএফটা ঠিক আছে মোটামুটি হয়ে যাবে কিছু চাপ নেই এমন কিছু কোশ্চেন ওখানে ফিলিতে চাপ হয় না যে তোমাকে একবারে যা তা করতে হয়ে যাবে কিন্তু তৈরি করবে রিভাইজ করবে পড়া ধরবো হ্যাঁ আজকে ধরবো তো তাহলে আমি যে ক্লাসগুলো পড়ালাম ধরবো না এই ঠিক আছে তো দেখে নাও ঠিক আছে চলো 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 দেখো आर्टिकल 21 अरे ठीक है सबाई के देखो चुप करो आगे दिन कत लिखी आर्टिकल 20 ताई तो आर्टिकल 20 लिखी देखो সেটা আমি বলতে পারবো কত কথা লিখেছি ওকে বলে দাও তো চলো শুরু করো এই গল্প নয় চলো এই এটা একটু ইয়ে করো না আলোটা দেখো একটু আলোটা ঠিক আছে কি দেখো সাউন্ড ডাউন করো সাউন্ডটা বাড়ি করতে চাই মানে হয়ে যাবে সাউন্ডটা এটা একটু এদিকে চালাতে এই আসছে ঠিক আছে
ঠিক আছে, আল্লাহ ঠিক করে। কোডটা খালি নাও, এদিকে নিতে হবে। এই লেখো আর্টিকেল 20 কি বলেছি বলো? আর্টিকেল 20 কি বলেছি বলো? আর্টিকেল 20 কি বলেছি বলো? দেখে বলো। যদি কোনো নাগরিক আইন ভঙ্গ করে তাহলে আইন ভঙ্গ করলে তার শাস্তিযোগ্য। আচ্ছা, এখানে আর্টিকেল 20 তে তার শাস্তিযোগ্য ঠিক আছে, কিন্তু কতগুলো তিনটে কেস বলেছিলাম। তিনটে কেস আমাকে কি বলো? লিগাল ডকুমেন্টস ছাড়া একটা হলো, আর বলো তুমি, আর বলবে না, বলো অন্যকে বলো, আর কি বলো? আচ্ছা, যারা এসেছিল তারা আচ্ছা, একই দোষের জন্য দুবার শাস্তি দেওয়া হবে না, তাই তো? আর কি বলো? আর কি বলো? এরকম বলবে। ধরো এক ব্যক্তি 2019 সালে ধরো কোনো একটা অপরাধ করছে, মানে যখন অপরাধটা সে করছে সেই সময় ওই অপরাধের জন্য যে পরিমাণ শাস্তি বরাদ্দ হবে সেইটাই তাকে দিতে হবে। পরবর্তীকালে তার যখন জাজমেন্ট আসছে, যদি 2023 সালে জাজমেন্ট আসে, তাহলে এখন যদি শাস্তিটা বেড়ে গিয়ে থাকে তাহলে সেটাও দেওয়া যাবে না, কমে গেলে তার বেনিফিটও সে পাবে। এইটা হচ্ছে ব্যাপার। এই তিনটাই জিনিস একটু মাথায় রাখবে, লিগাল ডকুমেন্ট, আর একটা হচ্ছে কে সাউন্ডটা বন্ধ করো তুমি, তো আওয়াজ শুনিও না সকালবেলা। কে ওটা? মিতালি, মিতালি তুমি একটু অফ করো সাউন্ডটা। আচ্ছা, এই তিনটে কন্ডিশন মাথায় রাখবে, তিনটে কন্ডিশন একটু মাথায় রাখবে। চলো নেক্সট পয়েন্ট করো, আর্টিকেল 21। এগুলো সব ওই পিডিএফ এ পেয়ে যাবে, কোনো চাপ নেই। আমি নেক্সট দিন থেকে কনস্টিটিউশন স্টপ করে এর জায়গায় হিস্ট্রির কোনো একটা পোর্শন নিয়ে আসবো। মোটামুটি কনস্টিটিউশন ওই দুটো থেকে কভার করলে আশা করছি তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? এবার ইকোনমিক্স সেক্টর দিয়ে দেবো পিডিএফ, আর তোমরা খালি হিস্ট্রি জেনারেল সায়েন্স এই ক্লাসগুলো একটু করবে, এগুলো একটু ক্লাসে লিখে নেবে দরকার। চলো দেখো আর্টিকেল 21। আর্টিকেল 21, আর্টিকেল 21 কি বলছে? লেখো লেখো নির্দিষ্ট আইনের পদ্ধতি ছাড়া, নির্দিষ্ট আইনের পদ্ধতি ছাড়া, লেখো লেখো কি করবে? নালে শোনো, নালে শোনো, লিখলেও কাজ আছে। নির্দিষ্ট আইনের পদ্ধতি ছাড়া কোনো নাগরিককে তার জীবন ও স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। হয়েছে? জীবন ও স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাহলে এটা কি বুঝলে? জীবন ও স্বাধীনতার অধিকার বলতে কি বোঝায় বলো? জীবন ও স্বাধীনতার অধিকার বলতে কি বোঝায়? জীবনের অধিকার মানে কি বলো? তুমি কিভাবে জীবনযাপন করবে, তোমার প্রাইভেসি, যাবতীয় জিনিসপত্র তোমার, ঠিক আছে? তাহলে তোমার জীবনের অধিকার যদি তোমার হয়, তাহলে তোমার মৃত্যুর অধিকারও তোমার, তাই তো? সেটাই তো দাঁড়ালো। তোমার জীবনের অধিকার যদি তোমার হয়, তাহলে তোমার মৃত্যুর অধিকারও তোমার, মানে তোমার জীবনের ওনার তুমি, মানে তুমি যখন তখন শেষ করতে পারো, তাই তো দাঁড়ালো? তাহলে কি দাঁড়ালো? জীবনের অধিকার মানে তো তাই বোঝায় যে তুমি যখন ইচ্ছা সুইসাইড করতে পারো, মৃত্যুবরণ করতে পারো, যা ইচ্ছা করো। তাই কি দাঁড়ায়? দাঁড়ায় না? দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? কোশ্চেনটা যদি এরকম করে দেয় যে ধরো জীবনের অধিকার দিয়েছে আর্টিকেল 21, তাহলে তোমার মৃত্যুর অধিকার তোমার না, তাহলে তো সে যা ইচ্ছা তাই করবে। অ্যাকচুয়ালি এদিক থেকে কি হলো? কি থেমে গেছে? কি থেমে গেছে? থেমে যাওয়ার কথা কিছু বলো না, চুপ করো। দেখো একটা জিনিস দেখো, আমাদের দেশে সুইসাইড বা যেগুলো তোমাদের স্বেচ্ছা মৃত্যু, ওগুলো তো পারমিশন নেই, তাই তো? তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অনুযায়ী তুমি বলতে পারো না যে আর্টিকেল 21 মানে আমার জীবনের অধিকার আছে, তাহলে মৃত্যুর অধিকারও আমার।
এটা বলতে পারো কিন্তু, তখন কিন্তু ওটা কিন্তু ক্রাইম, অপরাধ, বুঝতে পারছো? এবার তুমি যদি বেঁচে যাও, তার জন্য যদি কিছু প্রভিশন থাকে শাস্তি, তাহলে শাস্তি পাবে। আর তুমি যদি ওপরে চলে যাও, তাহলে ওখানে গিয়ে যা করার করবে। আচ্ছা, আর একটা জিনিস এখানে লেখো, কতগুলো জিনিস লিখে নাও। এই যে স্বচ্ছ জল পাওয়ার অধিকার, স্বচ্ছ জল পাওয়ার অধিকার, এটা কিন্তু এই জীবনের অধিকারের মধ্যেই পড়ে যাচ্ছে, এই ধারার মধ্যে। দেখো, গভর্নমেন্ট আমাদের বাড়ি বাড়ি স্বচ্ছ জল সাপ্লাই দিচ্ছে, এটা কিন্তু এই আর্টিকেল 21 এর বেনিফিট পাচ্ছি আমরা। হয়েছে? 2 নম্বর আরেকটা লিখে নেবে, আমাদের গোপনীয়তার অধিকার, প্রাইভেসির অধিকার, যেটা প্রাইভেসি আমাদের, সেটা মেনটেন করা, প্রাইভেসি মেনটেন করা। সেটাও কিন্তু এই আর্টিকেলের জন্য আমরা পাচ্ছি, ঠিক আছে? চলো, আর কিছু লিখতে হবে না। নেক্সট লেখো আর্টিকেল 22। আর্টিকেল 22, আগে আর্টিকেল 22 এর স্টেটমেন্টটা লেখো, তারপরে বলছি। এখানে বিশেষ কিছু নয়, ওই একই জিনিস তবুও লিখে নাও যে আর্টিকেল 22 অনুসারে কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া, কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া নাগরিকদের গ্রেপ্তার, কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া নাগরিকদের গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে রক্ষা করার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই গ্রেপ্তার বা আটক মানে কি বলতে চাইছে? এই যে এই তিনটে আগে যেগুলো বললাম, যে ধরো একটা লিগাল ডকুমেন্টস, দুবার শাস্তি দেওয়া যাবে না, তারপর যখন অপরাধটা করবে সেই সময় যে শাস্তি সেটাই তার উপর বলবৎ হবে, এই ব্যাপারগুলো, এইগুলি হচ্ছে ওনাকে সুরক্ষা দেওয়া হচ্ছে, তাই তো? কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, যখন গ্রেপ্তারের ক্ষেত্রে পার্টিকুলারলি এইভাবে এই নিয়ম ফলো করা হয় না, সেগুলো তোকে মাথায় রাখতে হবে। যখন নর্থ ইস্ট দেখবে মাঝে মাঝে যে কোনো ইস্যু নিয়ে একটা ঝামেলা লেগে যায়, তাই তো? তাহলে এখানে কিছু কিছু আইন এমন লাগু করা হয় যখন কোনো লিগাল ডকুমেন্ট ছাড়াই গ্রেপ্তারি করা যেতে পারে, এমনকি ওদেরকে মেরে দেওয়া হতে পারে, তাই তো? কিছু কিছু আইন এরকম আছে যেগুলোর জন্য এই প্রসেসগুলো ফলো করা হয় না, সেইগুলো ছাড়া, ঠিক আছে? এই যখন 370 হাঁটানো হয়, এই শোনো, গল্প করো না, 370 যখন হাঁটানো হয়, তখন দেখবে কাশ্মীরে কিছু নেতাদের গৃহবন্দী করা হয়েছিল। তাহলে ওইরকম কোনো লিগাল ডকুমেন্টস ছাড়া, কোনো যুক্তি ছাড়া এগুলো করা যায় না। কিন্তু কেন করা হয়েছিল? এগুলো আগে থেকে একটা সন্দেহ ছিল যে এরা কোনো রকম প্ররোচনামূলক কাজ করে কি একটা দাঙ্গা ছড়াতে পারে, তাহলে সেই জন্য ওনাদের গৃহবন্দী করা হয়েছিল, ঠিক আছে? এইগুলো কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে করা যেতে পারে যদি সরকার বোঝে। চলো নেক্সট লেখো আর্টিকেল 23। আচ্ছা, এটা যদি লিখতে চাও কিছু লিখে নাও। যদি কিছু লিখতে চাও, কিছু বিশেষ আইন আছে যেগুলোর ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করা হয় না। আর যদি ওইটা থেকে স্টেটমেন্টটা থেকে বুঝতে পারো, তাহলে আলাদা করে কিছু লিখতে পারো। তারপর লেখো আর্টিকেল 23। আর্টিকেল 23, আর্টিকেল 23 তে স্টেটমেন্ট লিখবে আগে। লেখো এই ধারা অনুযায়ী মানুষ পাচার, কমা দিয়ে লিখবে বেগার খাটানো, মানুষ পাচার বা বেগার খাটানো বা বল প্রয়োগ করে
বল প্রয়োগ করে কাজ করানো, হয়েছে দণ্ডনীয় অপরাধের মধ্যে গণ্য করা হয়, তাই তো? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ধারা, এটা মাথায় রাখবে, ভীষণ আছে। লেখো কোনো এইভাবে লেখো স্টেটমেন্টটা, যে মানুষ পাচার কমা দিয়ে বেগার খাটানো বা বল প্রয়োগ করে কাজ করানো দণ্ডনীয় অপরাধের মধ্যে গণ্য করা হয়েছে। এবার মানুষ পাচার ব্যাপারটা টার্মটা তোমরা জানো নিশ্চয়, ঠিক আছে? এই টার্মটা কি? বেগার খাটানো মানে কি? একদম খোলাখুলি বলো, ওই মানে জটিল টার্ম কিছু বলতে হবে, পরিষ্কার ভাবে বলো। এক্স্যাক্টলি, কোনো পারিশ্রমিক না দিয়ে কাউকে খাটানো, ঠিক আছে? ওটা একটা পয়েন্ট গেল। আর এইটা কি? বল পূর্বক খাটানো মানে জল করে, মানে এটা এরকম, তুমি এটা মনে করো না যে ধরো বাড়ি থেকে প্রেসার দিচ্ছে যে বাবা পড়াশোনা করে, ঠিক আছে? ওটা কিন্তু বলপূর্বক নয়, ওটা কিন্তু তোমার ভবিষ্যৎ গড়ার জন্য। এখানে বলপূর্বক এমন কোনো কাজ করানো যেটা তোমার ইচ্ছার বিরুদ্ধে, ঠিক আছে? সেটাও কিন্তু এর মধ্যে দণ্ডনীয় অপরাধ। এবার ব্যাপারটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ তো সবই, কিন্তু তার এগেন্স্টে যদি কোনো শাস্তির প্রভিশন না থাকে তাহলে কিন্তু শাস্তি হয় না, তাই তো? যখন নির্ভয়া কেসটা হলো তখন যে কালপিটটা ছিল ওর বয়সটা 18-র নিচে, তাহলে ওই পার্টিকুলার কোনো প্রভিশন ছিল না, 18 বছর নিচে, তাহলে সে বেঁচে গেল। কিন্তু ওই 18 বছরের নিচে একটা ছেলে সে ওই অপরাধটা করেছে, অত জঘন্য অপরাধটা, তাহলে বুঝতে পারছো প্রভিশন যদি না থাকে যতই দণ্ডনীয় অপরাধ হোক সে বেঁচে যাবে। তার মানে আগে আইন করে প্রভিশনগুলো ইনক্লুড করতে হবে, যে এর জন্য এই শাস্তি, ওর জন্য এই শাস্তি, এইটা এইখানে করা হতে হবে। নেক্সট লেখো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলো, ধরো তুমি ইসরায়েলে বাস করো, ভারতটা ইসরায়েল হয়ে গেল, ঠিক আছে? ভারত এখানে ইসরায়েল হয়ে গেছে, সকালে উঠে দেখলে ভারত ইসরায়েল, প্রধানমন্ত্রী সব পাল্টে গেছে, ওখানকার ফোর্স বিশাল অ্যাডভান্স, টেকনোলজির দিক থেকে ওটা অ্যাডভান্স। এখানে চারিদিকে ওদের শত্রু কান্ট্রি, হ্যাঁ? রাশিয়ার দিকে খুব টান না, হ্যাঁ? আচ্ছা চলো, না হতেই পারে, চলো। এবার ধরো এই শত্রু কান্ট্রিগুলো, এখানে কি হয়, এদের এই কান্ট্রিগুলোর জন্য ডিফেন্সকে অতটা ডেভেলপ করতে হয়েছে বা টেকনোলজির দিক থেকে ওরা অ্যাডভান্স হয়েছে, নাহলে এদেরকে টক্কর দিতে পারবে না, কোনো মতে এখানে সার্ভাইভ করতে পারবে না। তাহলে তোমার এখানে একটা প্রভিশন আছে, এদের ক্ষেত্রে ম্যান্ডেটারি মিলিটারি সার্ভিস, তাই তো? বাধ্যতামূলক ডিফেন্সে তোমায় সার্ভ করতে হবে, ঠিক আছে? তুমি মোটা রোগা যা ইচ্ছা হোক, ঠিক আছে? তোমাকে ওইভাবে সেই রকম মানসিকতা ডেভেলপ করতে হবে, তোমাকে ম্যান্ডেটারি সার্ভিস করতে হবে। তাহলে ভারতও যদি এটা পরবর্তীকালে চালু করে, ধরো চীন আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়ে গেল, এদের মতোই কন্ডিশন হয়ে গেল, তাহলে তখন তো ভারত ম্যান্ডেটারি মিলিটারি সার্ভিস লাগু করতে পারে কি পারে না? হতে পারে তো কোনোদিন ভবিষ্যতে, সবসময় তো একই সময় একই রকম থাকে না। তাহলে তখন কি সেটা বেগার কাটানো হবে? না হবে না? বলপূর্বক হবে না হবে, তাই তো? তার মানে এই ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হচ্ছে, বলো, তাই তো? আমি বলছি এটা আইন করে পাস করে দিয়েছে, এবার তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে যে চলো যুদ্ধ করবে, তাহলে তখন বলপূর্বক ওই ধারাটার ভায়োলেশন হচ্ছে কি হচ্ছে, মানে লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে, এটা কেন হচ্ছে না? ওখানে তো বলেই দিয়েছে ধারাতে যে বলপূর্বক খাটানো যাবে না, দণ্ডনীয় অপরাধ। তাহলে তোমায় তো বলপূর্বক খাটাচ্ছে, ভায়োলেশন হচ্ছে। দেশের প্রয়োজনের থেকেও বড় কথা হচ্ছে এখানে এটা এক্সেপশন। দেশের প্রয়োজনে তো তোমাকে বলবে যে চলো তোমাকে এসএসসি তুমি সিজিএল ক্র্যাক করেছো, দাও তোমাকে জব দিয়ে দিচ্ছি, সাড়ে দাও, দেশের প্রয়োজনে খাটা। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এটা এক্সেপশন, মনে রাখবে যে এই জিনিস যদি তোমাকে কোশ্চেন করে দেয় তুমি এইভাবে সামলে নেবে যে এটা কোনো ভায়োলেশন নয়, এটা এক্সেপশন, এক্ষেত্রে করতেই পারে, ঠিক আছে? চলো।
नेक्स्ट करो आर्टिकल 24 आर्टिकल 24 এক্সেপশনটা লেখো, কারণ হচ্ছে কোশ্চেন কিরকম দেবে বড় সব এইগুলো কোশ্চেন দেওয়ার সম্ভাবনা বেশি। এসএসসি বিএসএসসি যদি করে ওরা ওই ওপর ওপর দিয়ে যাবে না। লিখে নাও যে ম্যান্ডেটারি সার্ভিস, বাংলা হলে লিখবে কি লিখবে বাংলায়? বাধ্যতামূলক মিলিটারি সেবা, বা বাংলা কি লিখবে? মিলিটারি বাংলা করো, সামরিক বাহিনীতে সেবা। চলো অত বাংলা করতে যাবো না, সব বন্ধ করে যাবে। লেখো বাধ্যতামূলক সেনাবাহিনীতে সেবা যদি পরবর্তীকালে সরকার লাগু করে, তাহলে পরবর্তীকালে সরকার লাগু করে বাধ্যতামূলক সামরিক সেবা যদি পরবর্তীকালে সরকার লাগু করে, তাহলে সেক্ষেত্রে এটি এই ধারার লঙ্ঘন নয়, ভায়োলেশন নয়। ঠিক আছে, ছেড়ে দাও, বেশি জেনে লাভ। চলো আর্টিকেল 24 আর্টিকেল 24 আগে স্টেটমেন্ট লেখো, তারপরে বলছি যা বলো। লেখো এই ধারা অনুযায়ী আজকে কিন্তু পড়া ধরবো, একটু মানসিক প্রস্তুতি নাও এখন থেকে। আগের দিন আসনি তো আমি কি করবো? আমি জানি না, পড়া তুমি যখন এসে তো তোমাকে ধরিয়ে যেতে হবে। শুধু দিয়ে দাও ফটো, 5 মিনিট কেন 10 মিনিট দেবো, কিন্তু পড়া একটু দরকার। চলো এবার লেখো আর্টিকেল 24 লিখবে 14 বছরের কম বয়সী, 14 বছরের কম বয়সী, এক্স্যাক্টলি 14 বছরের কম বয়সী শিশুকে, 14 বছরের কম বয়সী শিশুকে বিপজ্জনক পেশায় নিয়োগ করা যাবে না বা নিয়োগ নিষিদ্ধ আছে। হয়েছে? এবার বিপজ্জনক পেশা বলতে কোনগুলোকে বোঝাবে তুমি? বিপজ্জনক পেশা তো ওরা বলে দিল, কিন্তু বিপজ্জনক পেশা মানে কোনগুলো? পার্টিকুলারলি এইভাবে কোনো ডেফিনেশন নেই, কিন্তু এইগুলো একটু মনে রাখবে যে ধরো যেগুলো কেমিক্যাল হ্যাজার্ডাস কেমিক্যাল আছে, ঠিক আছে, ক্ষতিকর যেগুলো, মানে স্বাস্থ্যের ক্ষেত্রে এখানে একটু এদিক ওদিক হলেই স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তাই তো? সেইগুলো বা যেখানে অত্যধিক পরিশ্রমের জায়গা, খুব অবশ্যই ওইগুলো মেনলি মনে রাখবে, ঠিক আছে? এবার ধরো কারো একটা নিজের বাড়ির কিছু দোকান আছে, সেখানে একটা 14 বছরের কম বয়সী ছেলেকে কিছু করাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওইভাবে তুমি বলতে পারো না যে ওখানে খাটাচ্ছে, ঠিক আছে? সাধারণত দেখবে এই পেশাগুলো কি ধরা হ্যাজার্ডাস পেশা, মানে হ্যাজার্ডাস কেমিক্যাল বা কোনো এমন ফ্যাক্টরি যেখানে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে ওদের, বা কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, সেই ব্যাপারগুলো ওইগুলো ক্ষেত্রে বিপজ্জনক পেশা ধরা হয়, কিন্তু পার্টিকুলারলি কোনো ডেফিনেশন নেই যে বিপজ্জনক পেশা এইগুলো। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে নাও, এই ধারাকে লাগু করার জন্য 1986-তে 1986-এ চাইল্ড লেবার রেগুলেশন অ্যাক্ট, চাইল্ড লেবার বাংলায় লিখবো চাইল্ড, চলো বাংলায় লিখবো
1986 সালে লাগু হয়। চাইল্ড লেবার রেগুলেশন অ্যাক্ট 1986 সালে লাগু হয় 1986। এখানে পার্টিকুলারলি প্রভিশনগুলো আছে যে কিরকম কি শাস্তিযোগ্য এই ব্যাপারগুলো ওখানে মেনশন করা আছে। নেক্সট চলে যাও আর্টিকেল 25। আর্টিকেল 25 आर्टिकल 25 स्टेटमेंट आगे लिखबे। आगे स्टेटमेंटটা লেখো যে এই ধারা অনুযায়ী প্রত্যেক নাগরিককে নিজের বিবেচনা অনুযায়ী কি ব্যাপার শুরু দেখো চুপচাপ কেন ওর এলার ভ্যাকেন্সির জন্য ওয়েট করছে। ওর অন্য কিছু চাই না, পুলিশ চাই না। কেপি রেজাল্ট দেখা যাচ্ছে? কেপির অদ্ভুত, আগে মাঠ দিয়ে দিল দিয়ে রেজাল্ট বাড়বে। না ব্যাপারটা সেখানে ধরো সবাইকার ফিজিক্যাল অত ভালো নয়, যাদের তৈরি আছে তারা একদিন দুদিন এক সপ্তাহ পেলেই, কিন্তু অনেকে কি আছে মেন্টালি খুব একটা নার্ভাসনেস থাকে। কারণ কি একটা ধরো কোয়ালিফাই করেনি বা একটুখানি শরীর যাদের ভারী তাদের এমনি একটা নার্ভাসনেস কাজ করবে, ওই সময় দিয়ে দিলে না চাপে পড়ে যাবে, পারবেই না তোরা। আপনি কি ভাবলেন যে মন থেকে বললেন 5 তারিখে দেওয়ার কথা? করতেই পারে, ওদের কোনো সব কিছু নেই। রাগ হচ্ছে 5 তারিখে এরকম রেজাল্ট দিতে বলবে। যদি 400 না 300 টাকা তো ওটাই 600 আছে বলে দিয়েছে। আর্টিকেল 25 অনুযায়ী বিবেচনা অনুযায়ী যে কোনো ধর্ম প্রত্যেক নাগরিককে যে কোনো ধর্ম প্রত্যেক নাগরিককে যে কোনো ধর্ম গ্রহণ ধর্মের রীতিনীতি পালন এবং নিজ ধর্মের প্রচারের অধিকার দেয়া হয়েছে। নিজ ধর্মের প্রচারের অধিকার দেয়া হয়েছে। হয়েছে, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। তুমি ধর্ম গ্রহণ করবে, ধর্মের রীতিনীতি পালন করবে, সব ঠিক আছে, কিন্তু তুমি কাউকে ফোর্সফুলি কনভার্সন করাবে না। কাউকে করাবে না। বুঝতে পারছো? যে চলো বিরিয়ানি খাও, তুমি ধর্মটা পরিবর্তন করলাম, এরকম কিন্তু হবে না। ঠিক আছে? কোনো কিছু এমন কিছু দেবে না যে যার জন্য সে ধর্ম পরিবর্তন করে, বা ফোর্সফুলি কাউকে, ধরো কোনো একটা এলাকা আছে, ঠিক আছে, পার্টিকুলার একটা এলাকা আছে যেখানে 90% একটা কমিউনিটির লোক, এ কমিউনিটির লোক 90%, এখানে বি কমিউনিটির লোক আছে 10%, তাই তো? তাহলে এবার এই 90% কমিউনিটি যারা আছে তারা কি করছে, 10% লোককে ফোর্স করছে যে আপনারা কনভার্টেড হয়ে যান, নাহলে নানা রকমভাবে হ্যারাস করবো, তাই তো? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ভারতের টেরিটরির মধ্যে করা যাবে না। করতে গেলে অন্য দেশে, পাকিস্তান, বাংলাদেশ বা অন্য দেশে করতে হবে। ঠিক আছে, তুমি যে কোনো কান্ট্রি চলে যাও, যারা পারমিশন দেবে সেখানে করো। ভারতের টেরিটরির মধ্যে এইটি করা যাবে না। ওখানে যে কোনো ব্যক্তিকে বল প্রয়োগের দ্বারা ধর্মান্তরিত করার চেষ্টা করা যাবে না।
নেক্সট লিখো আর্টিকেল 26। এখানে লিখবে ধর্মীয় বা সেবামূলক প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, ধর্মীয় বা সেবামূলক প্রতিষ্ঠান স্থাপনের অধিকার দেয়া হয়েছে প্রত্যেক ধর্মীয় গোষ্ঠীকে। হয়েছে? আচ্ছা, এখানে ধর্মীয় বা সেবামূলক মানে হচ্ছে ধরো একটা ধর্ম রিলেটেড তুমি 5 জন 10 জনকে নিয়ে একটা কোনো অর্গানাইজেশন করলে, বা তোমার ধর্মেরই কোনো একটা সেবামূলক চ্যারিটেবল অর্গানাইজেশন করলে যেখানে তুমি কিছু দান করলে বা কোনো শিক্ষা দিলে, ওখানে ফ্রি এডুকেশন দিলে, এই ব্যাপারগুলো করতে পারো। ওক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না। সেটা পার্টিকুলার তুমি যদি চাও যে ওখানে অন্য ধর্মের কাউকে অ্যালাউ করবো না, সেটা শুধু আমার ধর্মের হবে, তাহলে সেটা করতে পারো তুমি, তার জন্য কোনো বিধিনিষেধ নেই। এটা হচ্ছে ব্যাপার। নেক্সট লেখো আর্টিকেল 27। আর্টিকেল 27 তো এই ধারা অনুযায়ী ধর্মের ভিত্তিতে কর বসানো নিষিদ্ধ করা হয়েছে। ধর্মের ভিত্তিতে কর বসানো মানে কি বলো? একটা উদাহরণ দাও। ধর্মের ভিত্তিতে কর আগে লাগু ছিল। এক্স্যাক্টলি, মানে ওটা কোনো পার্টিকুলার কমিউনিটির নাম করতে হবে না, কিন্তু যদি যে কোনো কমিউনিটি যদি এখানে আরোপ করতে চায় তাহলে কিন্তু ওগুলো পারবে না। জিজিয়া কর মানে ধর্ম রিলেটেড যাবতীয় যা কর, ঠিক আছে? এবার একটা বর্তমান সময়ে এরকম একটা উদাহরণ দাও যে ধর্ম রিলেটেড কর, পার্টিকুলার কোনো নাম নেই কিন্তু দেখতে পাবো রাস্তায়। কর মানে শুধু কর নয়, ধর্মের ভিত্তিতে কিছু কালেকশন, যে কোনো জিনিস তোমার কাছে দাবি করা, আদায় করা, মানে ওটাই। রাস্তাকে যদি তোমায় পার্টিকুলার কোনো ধর্মের কোনো অনুষ্ঠানের জন্য চাঁদা চাই, তুমি সেটা দিতেও পারো স্বেচ্ছায় বা না দিতেও পারো, তোমার উপর কোনো বল প্রয়োগ করতে পারবে না, ঠিক আছে? এবার ওখানে যেন বলতে যাবে না যে এই ধারা অনুযায়ী এগুলো করা যায় না, তাহলে কিন্তু তোমায় অন্য ধারা দেখিয়ে দেবে, অন্য ধারা বয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। চলো এটা লিখে নাও যে ধর্মের ভিত্তিতে বলপূর্বক কারো ওপর কোনো রকম কি বলবে চাঁদা বা কর আরোপ করা যাবে না। নেক্সট লিখবে আর্টিকেল 28। আর্টিকেল 28 এ লিখবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় শিক্ষা মানে কি বলতে চাইছে এখানে? মানে যে কোনো ধর্ম রিলেটেড, সেটা যে কোনো কমিউনিটির যে কোনো ধর্ম রিলেটেড হতে পারে, সেই সম্বন্ধীয় ইনস্ট্রাকশন এখানে দেওয়া যাবে না। ধরো সকালবেলা প্রেয়ার হচ্ছে, সেই প্রেয়ারে পার্টিকুলার কোনো ধর্ম রিলেটেড কিছু থাকবে না, মানে এমন কিছু থাকবে যেটা অন্যান্য ধর্মের কোনো অসুবিধা হয় না। তাহলে ধরো তোমার স্কুলে একটা সরস্বতী পুজো হচ্ছে, পার্টিকুলার এখানে সমস্ত কমিউনিটির স্টুডেন্ট আছে, তাহলে তারা তো বলবে যে পার্টিকুলার ওটা তো একটা হিন্দু ধর্মের, তাহলে তখন কি বলবে?
তাই না? বা ধরো কোনো একটা জায়গায় আছে মাইনরিটি কমিউনিটি পার্টিকুলার, সেখানে তাদের একটা অনুষ্ঠান স্কুলে পালন হচ্ছে, তাহলে তখন কি বলবে? হতেই পারে কোনো একটা জায়গা আছে যেখানে তোমার 99% হচ্ছে ধরো খ্রিস্টান বা মুসলিম, কিছু একটা হবে, মুসলিম বা খ্রিস্টান, তাই তো? তাহলে এখানে তো এদের একটা অনুষ্ঠান স্কুলে পালন হচ্ছে, তাহলে এখানে হয়তো 1% আছে যারা হিন্দু কমিউনিটি, তাহলে এরা ওটা অপছন্দ করছে, তাহলে তখন কি করবে? সেক্ষেত্রে এই ব্যাপারটা দাঁড়াবে যে এরা যদি কোনো রকম এর বিরুদ্ধে মানে এমন কিছু বোধ করে যে হ্যাঁ আমাদের ধর্মে এটা ইয়ে হচ্ছে, অসুবিধা হচ্ছে, তখন কিন্তু এটা বন্ধ হয়ে যেতে পারে। না, আমি একটা কথা বলছি, এই প্রভিশন অনুযায়ী হবে না, কিন্তু এবার যদি কারো কোনো অসুবিধা না থাকে তাহলে হবে। বুঝতে পারছো? এই ধারা অনুযায়ী হবে না, সবকিছু তো ধারাই হয় না। চলো, এটা তুমি ভারতের ক্ষেত্রে ভাবলে, ধরো যেগুলো আমাদের বর্ডার লাগো এলাকা, ওখানে এমন কিছু ঘটনা ঘটবে যেটা তোমার মনে হবে যে এটা ভারতের টেরিটরির মধ্যেই নয়, তাই না? হয় এগুলো যদি ধারা অনুযায়ী যদিও হওয়া উচিত নয়, ভারতের টেরিটরির মধ্যে ভারতের রুলই লাগু হয়। এই যে পিওকে তো তুমি বলতে পারো না ভারতের ম্যাপে আছে, কিন্তু ওটা তো অ্যাকচুয়ালি কবজা অন্য কারো, তাহলে এগুলো তো হচ্ছে, তাই না? কিন্তু ধারা অনুযায়ী কিন্তু এখানে কিন্তু ভারতের রুল লাগু হওয়ার কথা। নেক্সট লেখো আর্টিকেল 29। আর্টিকেল 29 লেখো ভারতের সংখ্যালঘু নাগরিকদের ভাষা ও সংস্কৃতি বজায় রাখা, ও তার রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে। আচ্ছা, এবার একটা টার্ম এখানে দেখো, সংখ্যালঘু, তাই তো? সংখ্যালঘু মানে কি আমাকে বলো? সংখ্যালঘু মানে এসটি/এসসি? ভুল করে বলে ফেলবো না। সংখ্যালঘু মানে কি? এসটি/এসসি, আগে দাঁড়াও ওটা ক্লিয়ার করো। এসসি/এসটি, ওবিসি যাই বলো, এসসি/এসটি যেগুলো বলছে এগুলো কি তপশিলি জাতি বা উপজাতি, এগুলো তোমার সংখ্যালঘুর মধ্যে পড়ছে, ঠিক আছে? পার্টিকুলারলি ওইভাবে সংখ্যালঘু ধরা হয় না। সংখ্যালঘুটা কিরকম ধরা হয়? ধরো একটা হচ্ছে তোমার ধর্মের ভিত্তিতে হতে পারে, তাই না? আর একটা কি হতে পারে? এটা জাতির ভিত্তিতে না। আর একটা কি হতে পারে? ভাষা, ধর্ম আর ভাষা, এই দুটো এখানে পার্টিকুলারলি সংখ্যালঘু। ধরো কোনো একটা জায়গায় পার্টিকুলার একটা অঞ্চল আছে, ঠিক আছে? সেখানে কিন্তু ধর্মের ভিত্তিতে মাইনরিটি নেই, কিন্তু সেখানে কিছু অল্প সংখ্যক মানুষ একটা আলাদা ভাষায় কথা বলে, তাই তো? তাহলে সেখানে তারা মাইনরিটি, তাদের কালচারটা, তাদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার অধিকার তাদের আছে বা রক্ষণাবেক্ষণের অধিকার আছে। তুমি বলতে পারো না, ধরো এখানে কিছু সাউথ ইন্ডিয়ান চলে এলো 5 জন, যে এখানে মসজিদে বাস করছে, তুমি তাদেরকে ভাষা সংস্কৃতি রক্ষার অধিকার দিতে হবে, ঠিক আছে? তুমিও সরস্বতী পুজো করো, তারাও করো তাদের অনুষ্ঠান, বা তাদের ভাষা সংস্কৃতি রক্ষার যাবতীয় যা আছে তারা পালন করে। এটাই তো হয়। দেখবে নর্থ ইস্টের লোকগুলো আমাদের ধরো এদিকে চলে এলো, দিল্লি ফিল্লি কলকাতা যেখানে এলো, ওদেরকে কি বলা হয়? চাইনিজ এরকমভাবে নানা রকম অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ঠিক আছে? এটা কিন্তু খারাপ, তোমার হয়তো খুব মজা লাগছে, ঠিক আছে? কিন্তু তাদের ক্ষেত্রে চেষ্টা ভেবে দেখো, তাদের ক্ষেত্রে অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করা হচ্ছে পার্টিকুলার কি ধর্মের বা ভাষার ভিত্তিতে, তুমি তাদেরকে যেহেতু অল্প সংখ্যক, তো তাদেরকে নানারকমভাবে হ্যারাস করছো, তো সেইগুলো থেকে আটকানোর জন্য এইসব করছে। এখানে মেইনলি লিখে নাও, সংখ্যালঘু বলতে এখানে ধর্মের ভিত্তিতে ও ভাষার ভিত্তিতে
ধর্মের ভিত্তিতে ও ভাষার ভিত্তিতে সংখ্যালঘুদের বোঝানো হয়েছে। আচ্ছা 30 নম্বর একই জিনিস, একই রকম সংখ্যালঘু, খালি এটা লিখে নাও, স্টেটমেন্টে লিখে নাও। আর্টিকেল 30 বা ধারা 30 লেখো, এখানে পার্টিকুলারলি মেনশন করো ধর্মীয় ও ভাষাগতভাবে, ধর্মীয় ও ভাষাগতভাবে সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় ও ভাষাগতভাবে সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। যেমন দেখবে আমাদের দেখবে গুরুকুল, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, গুরুকুল বা মিশন টিশন, এগুলো দেখবে অন্যান্য কমিউনিটি এরকম থাকে, মিশন টিশন এগুলো থাকে। তাহলে কি এগুলো পার্টিকুলার ওই ধর্মের জিনিসপত্র ওখানে প্রচার হবে। তাহলে এখানে যদি কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হয় তখন কিন্তু তুমি বলতে পারো না যে না ওখানে কেন শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া হচ্ছে, কারণ ওগুলো সরকারি নয়, ওগুলো পার্টিকুলার ওই কমিউনিটির জন্য। ঠিক আছে, এরকম থাকে মাদ্রাসা, এই ব্যাপারগুলো মানে যেগুলো পার্টিকুলার ওই ধর্মের জন্য তুমি ওখানে বলতে পারো। তুমি এটাকে কাজ করতে পারো, ওখানে না পড়ে চলে আসতে পারো। রামকৃষ্ণ প্রত্যেকটা ধর্মের পাইছে। এবার ধরো খ্রিস্টানরা এলো, এখানে ওদের একটা কোনো মিশন টিশন যেগুলো করলো এখানে করে নিল, তাহলে এখানে খ্রিস্টানরাও যদি আসে বা অন্য যে কোনো কমিউনিটি যারা অল্প সংখ্যক, এখন ধরো এখানে অল্প সংখ্যক বলতে বোঝায় যে মুসলিমদেরই বোঝানো, তাই তো? না না, আমি সেটাই বলছি। দেখবে মাইনরিটি বা অল্প সংখ্যক বলতে এখন ধারণা আছে যে একমাত্র মুসলিম কমিউনিটি, খ্রিস্টান বা শিখ এদেরকে দেখবে ধরাই হয়, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে আমি বললাম যে ধর্ম আর ভাষার ভিত্তিতে দুরকম ভাগ করে। ওরম বলো না, একদম ওসব নিয়ে ঢোকার দরকার নেই, বেশি ঢোকার দরকার নেই, ওসব নিয়ে আলোচনা করার দরকার। চলো নেক্সট লেখো। नेक्स्ट लिखो आर्टिकल 31। ব্যাপারটা সেটা নয়, পার্টিকুলার কোনো কমিউনিটি দোষ বুঝাচ্ছে, যারা ল এনফোর্স করছে এখানে লোকাল লেভেলে তারা কতটা অ্যাক্টিভ, তারা কতটা মানে কাজ করছে বা তাদের ফ্রি হ্যান্ড কতটা দেওয়া হয়েছে সেইটা। ঠিক আছে, পুলিশ প্রশাসন সবই আছে। কেউ যদি যে কোনো কমিউনিটি, পার্টিকুলার কোনো কমিউনিটি যদি কোনো খারাপ কাজ করে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়, তাতে সেটা যত আত্মীয় লোক হোক, কোনো নেতার বা রাজনৈতিক যত প্রভাবশালী ব্যক্তি হোক, তাকে শাস্তি দেওয়া দেখবে সব হতে হবে। তুমি যখন জয়েন করবে তখন বিএসএফ করবে 31 এসডিপি হয়ে যাবে, এসডিপি হয়ে একটা সাব ডিভিশন ঠান্ডা করে দেবে। বাবা ওদের বাড়িতে তো বউ বাচ্চা আছে নাকি? শুধু পার্টিকুলার আমাদের স্টেটে নয়, প্রত্যেক স্টেটে এরকম প্রেশার থাকে, ওরা পালন করতে পারে না। ওই প্রথম 2-1 বছর আগে চোষটা থাকে, তারপরে আস্তে আস্তে কোথায় চলে যায়। আচ্ছা চলো দেখো 31, আর্টিকেল 31। আর একটা জিনিস কি জানো তো, এই যে আমরা সবসময় রাজনৈতিক ব্যক্তিদের দোষ দিই, আমরা একটু নির্বাচিত করেছি। যে কোনো গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বলো বা যাবতীয়, আমাদেরই তো অধিকার আছে। তাহলে আমরা কিরকম নির্বাচিত করেছি? তুমি দোষ দিচ্ছ যে পদে বসে কি কি করে হয়? আগে নির্বাচন ঠিক করে করুন, তারপরে সব নির্বাচন করার বিরোধী দলের লোক। আমি কোনো দলের না, কথা নির্বাচন ঠিক করে নির্বাচনে হয়নি, নির্বাচন না করতে কি হবে? চলো লেখো আর্টিকেল 31 অনুযায়ী।
আর্টিকেল 31 অনুযায়ী কি বলো? আর্টিকেল 31 অনুযায়ী কি বলো? তাহলে বললে না, লেখানো আছে তো, বললে না? আর্টিকেল 31 এর কথা যখন বললাম তখন বললে না যে রাইট টু প্রপার্টি, ওটা এখন লিগ্যাল রাইটে চলে গেছে। লিখে নাও যে রাইট টু প্রপার্টি এখন আর ফান্ডামেন্টাল রাইট নয়। রাইট টু প্রপার্টি এখন আর ফান্ডামেন্টাল রাইট নয়। এটা এখন লিগ্যাল রাইট, 300 এর লিগ্যাল রাইট। লেখার পরে আমাকে একটা উত্তর দেবে। বলো ফান্ডামেন্টাল রাইটটা কি আর লিগ্যাল রাইটটা কি? আমি তোমাকে ইয়েটা চেয়েছি নাকি? আমি ট্রান্সলেট করে দিলাম, এবার আমি বাকিটা বলবো। অদ্ভুত ব্যাপার। আমাকে বলো ফান্ডামেন্টাল রাইটটা কি আর লিগ্যাল রাইটটা কি? প্রত্যেকে বলো। মানে একটা হলো যে নিজের স্বাধীনতা, বাক স্বাধীনতার মধ্যে, আর একটা হলো না, ধরে ধরে বলো। ধরে ধরে বলো। তুমি ফান্ডামেন্টাল দাঁড়াও, ওকে আগে বলতে হবে ফান্ডামেন্টাল রাইট কি আগে বলো। হচ্ছে চাপ নিচ্ছ না, হাসতে পারো, বড় ঠিকই আছে। আরেকবার ঠিক করে দিলাম। ঠিকই যাচ্ছে, তুমি বলো না। আরে ওরা তো বলছেই না সাউথ থেকে, তুমি তো বলছো কি যে ঠিক। বলো। এই তো বাক স্বাধীনতা, যাই তুমি ইচ্ছে বলো করো। ঠিকই, কিন্তু লজ্জা পেয়ে যাও। বলো ঠিকই বলো, খারাপ কিছু বলো না। দেখো ফান্ডামেন্টাল রাইট হচ্ছে মৌলিক অধিকার আর লিগ্যাল রাইট হচ্ছে আইন। এবার শোনো, দাঁড়াও, শুরু করতে দাও। ফান্ডামেন্টাল রাইটটা কি? তোমাকে কনস্টিটিউশন দিয়ে গেছে, তাই তো? তাহলে এর বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা কোনো মতেই যাবে না পার্লামেন্টের দ্বারা, সংসদের দ্বারা। এবং কি এটার ভায়োলেশন হলে তুমি কি রিট জারি হবে, লেক্স জারি হবে, তাই তো? তার মানে কি এখান থেকে তোমার কেউ আটকাতে পারবে না। তোমার যেগুলো অধিকার তুমি পাবি। বেসিক স্ট্রাকচার অপরিবর্তিত রেখে মডিফাই করতে পারবে, ঠিক আছে? বেসিক স্ট্রাকচারে যেন ভালো না লাগে। যদি কিছু ভায়োলেশন হয় তোমার রিট জারি হয়ে যাবে সঙ্গে সঙ্গে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গেলে। এক্ষেত্রে কি? এক্ষেত্রে লিগ্যাল রাইট যেটা আছে সম্পূর্ণ পার্লামেন্টের হাতে, ঠিক আছে? সম্পূর্ণ পার্লামেন্টের হাতে। সেক্ষেত্রে কিন্তু তোমার এগুলো পার্মানেন্ট কিছুই নয় যে তোমাকে লিগ্যাল রাইট দেওয়া হয়েছে তার মানে তুমি কি ওই সুবিধাটা সারা জীবন ভোগ করবে, এরকম ব্যাপার নয়। এখানে পার্লামেন্ট এটাকে রেগুলেট করবে, বা আমাদের সংসদ যেখানে আইন তৈরি হয় তারা রেগুলেট করবে এটাকে। এটাকে বাড়াতে পারে, কমাতে পারে, বন্ধ করে দিতে পারে। পরবর্তীকালে দেখা গেল যে কোনো একটা অধিকার তোমার এখন আছে, সেটা পার্লামেন্ট এই লিগ্যাল রাইটের মধ্যে পড়ে, সেটা পার্লামেন্ট একদম ব্যান করে দিবে, ব্যাস, আর অধিকারটাই থাকবে না। বুঝতে পারছো? কিন্তু এক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট কোনো হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করে, মডিফাই করে, সেটা কিন্তু বেসিক স্ট্রাকচার ভায়োলেশন হবে, মানে বেসিক স্ট্রাকচার অপরিবর্তিত রাখতে হবে। এবার তুমি বলবে যদি চেঞ্জ করে দেয়, তাহলে সেক্ষেত্রে ওরা করে দিল, বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে দিল, তাহলে ওটা দেখার কি আছে? যখন বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে কোনো ফান্ডামেন্টাল রাইটকে, মৌলিক অধিকারকে পরিবর্তন করে দিল, তাহলে সেটা দেখার কি আছে? ওরা করতেই পারে, মেজরিটি আছে যাদের, করবি তো। তখন দেখার জন্য সুপ্রিম কোর্ট বসে আছেন। সুপ্রিম কোর্ট যদি দেখেন যে ফান্ডামেন্টাল রাইটের কোনো বেসিক স্ট্রাকচার ভায়োলেশন হয়েছে, মানে পরিবর্তিত হয়েছে, তাহলে এটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেবে, সঙ্গে সঙ্গে ক্যান্সেল। মডিফাই করা যাবে না, অ্যামেন্ডমেন্ট করা যাবে না। কিন্তু এক্ষেত্রে পুরোপুরি পার্লামেন্টের অধিকার। বুঝতে পেরেছো? তোমার জমির মালিকানা কিন্তু এদের হাতে, পার্লামেন্টের হাতে। এবার এক্ষেত্রে কেন এটা করা হয়েছে? এই রাইট টু প্রপার্টি এই জন্যই করা হয়েছে। ধরো আগেকার দিনে কি ছিল, ধরো কিছু সংখ্যক লোকের প্রচুর জমির মালিকানা ছিল, আর কিছু সংখ্যক লোকের সামান্য যেটুকু জমি থাকার দরকার জীবন জীবিকা নির্বাহ করার জন্য, সেইটুকু ছিল না। এটা তো উল্লেখ করা আছে, কত বেশি জমি রাখা যাবে না। এখন অ্যামেন্ডমেন্টে দেয়া আছে। অ্যামেন্ডমেন্টের পরেও ক্লাস আসতে গেছে, সিলিংটা একটা বেঁধে দেওয়া আছে। তাহলে ধরো এর হাতে এই দুজন তিনজন আছে, আম্বানি আছে, আদানি, এদের হাতে প্রচুর সম্পত্তি আছে, এরা প্রচুর জমির মালিক। আর বাদ বাকিরা ধরো লাখ লাখ লোক কি এদের
হয়তো 1 কাঠা করেও জমি নেই অনেকে, তাহলে কি এটা কি ইকুয়ালিটি আসবে? সোশ্যাল স্ট্যাম্প কি মেনে চলা হবে? এটা কি করে মানবে? এদের জমির মালিকানা কি কোনো রকম কেড়ে নিতে পারবে কেউ? এরা তো বংশ পরম্পরা, এদের দাদু ছেলে নাতি সবাই পেতে থাকবে, তাহলে জমিটা কি করে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হবে সম্পদের? যাওয়া যাবে না তো। আবার একটা জিনিস দেখো, ধরো পার্টিকুলার তোমার একটা ওনারশিপ আছে, এখানে হাই হয়ে গেছে, এখানে তোমার একটা ল্যান্ড আছে, তাই তো? তুমি এখানে বিলাসবহুল বাংলা মানে একটা দিয়েছো, ঠিক আছে? তুমি এখানে এই যে ন্যাশনাল হাইওয়েটা ইনক্রিজ করা হচ্ছে, ঠিক আছে, এর চওড়াটা বাড়ানো হচ্ছে, তাহলে কি হচ্ছে? তুমি এই ল্যান্ডটা ছাড়বে না, তোমার ওনারশিপ তো, তোমার মালিকানা আছে, কিন্তু ন্যাশনাল স্বার্থে এটা কিন্তু এরা কেড়ে নিতে পারে, কারণ সংসদ সেরকম প্রভিশন তৈরি করে রেখেছে। বুঝতে পেরেছো? এই ব্যাপারগুলো আটকানোর জন্য এই ধরনের ওটা লিগাল রাইটে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, বেশি দেয়। তোমরা আছে নাকি? বাহ, স্যার তো আমাকে আপনারটা বলে দেন। ল্যান্ড আছে, না না, ভালো জায়গা, খুব দারুণ জায়গা, রেল দেবে। কোনো ভিড় ভিড় নেই, just সন্ধ্যাবেলা এসে just বসে থাকবে আর আলো ফালো জ্বলে একদম। হ্যাঁ, আপনিও যাবেন না? আর তাই তো মনে হয় হিল স্টেশনে মানে যা অবস্থা করে রেখেছো, স্টেশনটা বেশ ভালো। সন্ধ্যাবেলা যাবেন ওই পাশে দেখবেন সব বসে আছে সব। ও, ঠিক আছে, তুমি একটা কাজ করবে, ছোটো ছোটো স্পট করে দেবে, পাহাড় বানানোর চিন্তা ভাবনা 50 টাকা 100 টাকা বন্ধ করে দেবে। চলো লেখো, আর্টিকেল 32। এইটা আমাকে বলুন। কোনটা? এইটা আবার বলতে হবে? আমি তো মুছে দিলাম, তোমার চোখ। এই কার্ড ফোন আসছে, দেখো কার্ড এটা জয়েন করছে, এদিকে ফোন আসছে, সব একসঙ্গে হচ্ছে। বলতে এগুলো তো এরোপ্লেন মোড করবে। ওটা করে রাখাই ভালো, আবার এমার্জেন্সি ফোন এলে তখন বুঝতে পারবে না, ধরো বাড়ি থেকে কোনো কল আসছে। দেখো আর্টিকেল 32। আচ্ছা, এখানে এটা যদি কি লিখবে বলো তো? আরেকবার বলে দিচ্ছি, দরকার লিখে নাও। ব্যাপারগুলোকে বুঝে নাও, ওই জিনিসপত্র যা দেওয়া আছে পিডিএফে পেয়ে যাবে, চাপ হবে না, বা বইটাতেও যা আছে দুটোর হেল্প নিলে মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা লেখো 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 লেখো, কি বলছো লেখো, কোনখানটা লিখবে বলো? ওই দুটো যে আলাদা, ওইটা একটু বলে দিন। একটা হচ্ছে জাতীয় স্বার্থে, জাতীয় স্বার্থে যাতে জমিটা তোমার কোনো একটা ওনারশিপ আছে, সেখানে যাতে তুমি না বলো যে জাতীয় স্বার্থে তুমি দিচ্ছ না, সেরকম যাতে না হয়, সেই জন্য ওটাকে প্রপার্টি নিয়ে যাওয়া হয়েছে। আর একটা কি সোশ্যালিস্ট অ্যাপ্রোচ, যে সবাইকার মধ্যে সম্পদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা হবে। তাহলে যদি ওইটা ওনারশিপ তোমার কাছে থেকে যায়, তাহলে বংশ পরম্পরায় তোমার ছেলে নাতি এরা পেতে থাকবে, তাহলে কোনো মতেই কেড়ে নেওয়া যাবে না বা সিলিং বেঁধে দেওয়া যাবে না। ফান্ডামেন্টাল রাইট কি বলে? নট অ্যামেন্ডেড। কোনটা? ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটটা হচ্ছে তোমাকে সংবিধান দিয়ে দিয়েছে, এটা অ্যামেন্ডমেন্ট করা যাবে, মডিফাই করা যাবে, কিন্তু বেসিক স্ট্রাকচারটা বেসিক স্ট্রাকচার যেন অপরিবর্তন থাকে, মানে চেঞ্জ না করে। এবার যদি এটা চেঞ্জ করো, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এটা, হ্যাঁ, যদি ভায়োলেশন হয় তাহলে ক্যান্সেল করতে পারবে, সরাসরি করবে না, যখন তুমি সুপ্রিম কোর্টের কাছে যাবে তখন করবে। লিগ্যাল রাইটটা পুরোপুরি পার্লামেন্টের লিগ্যাল রাইটটা পুরোপুরি পার্লামেন্টের হাতে, পুরোপুরি পার্লামেন্টের হাতে। পার্লামেন্ট রেগুলেট করে পুরো ব্যাপার। এই তোমাদের কে কে কেটি দিয়েছিল? এলে সব সব তো বলছে না সবাই সবাই দিচ্ছে। তোমরা দৌড়াবে না? চলো ওরা কিন্তু সবাই সব জাতীয় ওরা চলো দেখো আর্টিকেল 32।
आर्टिकल 32 লেখটাতে এটাতে জানি लेट जाइए এটা লেখো এই ধারা অনুযায়ী আগে স্টেটমেন্টটা লিখবে কোনো ব্যক্তির এইগুলো লিখেছি সব লিখে মৌলিক অধিকারের ভায়োলেশন হলে তাহলে খালি পড়ে তৈরি করো তারপর দেখো না পারফরমেন্স কিরকম হয়। কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন। বুঝতে পারছো? চলো। এক্ষেত্রে দ্বারস্থ হতে পারে যা ইচ্ছা লোক। এক্ষেত্রে আদালত কি করবে? মৌলিক অধিকার ভায়োলেশন আছে কি করবে আদালত? লেখ জারি করবেন বা রিট জারি করবেন। রিট বা লেখ কত নম্বর ধারা? আর্টিকেল 32। এখানে কে রিট জারি করবেন? কে বলো? প্রধান বিচারপতি নয়, এখানে হাইকোর্ট জারি করবেন, তাই তো? না সুপ্রিম কোর্ট জারি করবেন? সুপ্রিম কোর্ট জারি করবেন, তাই তো? এবার একটা জিনিস মনে রাখো, এই সুপ্রিম কোর্ট তো হাইকোর্টের থেকে ওপরে এর অবস্থান, কিন্তু এখানে ধারাটা হবে ঠিক উল্টো, মানে ছোটটা হবে এর ধারা, আর হাইকোর্টেরটা কি হবে বলো? 226 একদম মুখস্থ করে নাও। এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। হাইকোর্ট 226 আর সুপ্রিম কোর্ট 32, একদম মাস্ট এগুলো। বলো কি বলতে বলো? 131 না বলে মানে 32 এর আর্টিকেল 32 কি কি ক্ষমতা আছে? হ্যাঁ, ওগুলো তো তোমার সাবার্টিকেল আছে, কিন্তু ওইসব জিনিস এখন পড়াতে গেলে ব্যাস। সাবার্টিকেল নিয়ে অত চাপ নেই। সাবার্টিকেল কি নিতে হবে জিজ্ঞাসা করে না স্যার। আচ্ছা, এবার কতগুলো লেখ আছে বা রিট আছে এগুলো একটু লিখে নাও। 1 নম্বর রিট কি? দু নম্বর রিট কি? রিটস। ও আচ্ছা, চলো 1 নম্বরটা আবার লিখছি। ঠিক আছে, এইবার লেখো তারপরে লেখো সবই জানো, সবাই জিজ্ঞাসা করছে কেন? তারপর লিখবে ঠিক আছে সার্টিওরারি। বাংলা টার্মগুলো বললে অসুবিধা হবে, এইগুলো লেখো। বাংলা টার্মগুলো শক্ত, ওগুলো দিয়ে দেবে না কোশ্চেন। ম্যান্ডামাস, কো ওয়ারেন্টো, সার্টিওরারি। বুঝতে পারছো না? এটা লেখো সার্টিওরারি বা সার্টিওয়ারি, যা ইচ্ছা লেখো। মানেটা বলছি, ধরো আগে লিখে নাও, লিখে নাও বাংলা, এটাকে সফটে লিখে নাও। তারপর প্রহিবিশন,
আরেকটা লিখবে, বলো হেভিয়াস কর্পাস। অ্যাকচুয়ালি হেভিয়াস কর্পাসটা আগে লেখা দরকার ছিল। হেভিয়াস কর্পাস একসঙ্গে নয় কিন্তু, এখানে একটা গ্যাপ দেবে। এখানটা একটু গ্যাপ দেবে, হেভিয়াস কর্পাস। এবার পয়েন্ট করবে হেভিয়াস কর্পাস, এক লাইন করে খালি লিখে নেবে, এক লাইন করে খালি লিখে নেবে হেভিয়াস কর্পাসটা কি, পাশে পাশে লিখে নেবে, তাই লিখে নেবে, তাই লিখে নেবে, হয়ে যাবে, অসুবিধা নেই। হেভিয়াস কর্পাসটা কি? হেভিয়াস কর্পাসটা হচ্ছে ধরো কোনো একজন ব্যক্তিকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো তার একটা অধিকার আছে, তাই তো, গ্রেপ্তারের বিরুদ্ধে। তাহলে কি কোনো ব্যক্তিকে লিগাল ডকুমেন্টস ছাড়া অ্যারেস্ট করা যাবে না। এবার ধরো গ্রেপ্তার করানো হলো লিগাল ডকুমেন্টস দেখিয়ে, তাকে কি হবে 24 ঘন্টার মধ্যে আদালতের সামনে প্রেজেন্ট করতে হবে, এটা তার অধিকার, ঠিক আছে। যদি না প্রেজেন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হেভিয়াস কর্পাস রিট জারি হতে পারে তার মৌলিক অধিকার রক্ষার জন্য। বোঝা গেল? এক্স্যাক্টলি। তাহলে শনিবার গ্রেপ্তার করবে, মাঝখানে রবিবার ওখানে আদর করবে, তারপরে সোমবার ওখানে প্রেজেন্ট করবে, তার মধ্যে এখানে বলে দেবে যে হ্যাঁ আমি অপরাধ করেছি, হয়ে গেল। তাহলে ওখানে গেল 24 ঘন্টা, তার সাহস দেখাবে না যে হেভিয়াস কর্পাস রিট জারি করার, কারণ এটা সবসময় তার মধ্যে ভীতি থাকবে যে আমাকে এবার কিভাবে ট্রিটমেন্ট করবে। তারপরে লেখো ম্যান্ডামাস, ঠিক আছে, যে 24 ঘন্টার মধ্যে সশরীরে আদালতের সামনে প্রেজেন্ট করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে আচ্ছা, পুজোর সময় ক্লাস করছে তো, দেখো তো পুজোর সময় বৃহস্পতিবার শুক্রবার পড়ছে কিনা, পড়ে যা, 3 দিন পড়েছে, তাই তো। নেক্সট লেখো ম্যান্ডামাস। ম্যান্ডামাস, ম্যান্ডামাস কি বলো? ম্যান্ডামাস লিখবে কোন উচ্চতর আদালত কোন উচ্চতর আদালত কোন নিম্নতর আদালতকে বা কোন এমপ্লয়িকে, মানে সরকারি এমপ্লয়ি, তার ক্ষেত্রে ইস্যু হতে পারে। কি করবে? অর্ডার দেবে বা আদেশ দেবে, তাই তো। কি করতে? কোনো একটা ডিউটি পারফর্ম করতে, ঠিক আছে, টু পারফর্ম হিজ ডিউটি, তার কর্তব্য পালন করতে, মানে এটা অর্ডার একরকম ম্যান্ডামাসটা। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে ধরো কোনো একজন সরকারি এমপ্লয়ি আছেন, শুনবে এদিকে, তিনি কন্ট্রাকচুয়াল, তাহলে সেক্ষেত্রে কিন্তু এনাকে অর্ডার দিতে পারবেন না। আলাদা বুঝতে পারছো কিরকম সুবিধা? এবার তোমার যদি কোশ্চেনটা এরকম দেয় যে কোনো কন্ট্রাকচুয়াল কোনো কর্মচারীকে তাকে কি ম্যান্ডামাস ইস্যু করা যাবে, তাহলে কিন্তু করা যাবে না। বুঝতে পারছো? কন্ট্রাকচুয়ালদের ক্ষেত্রে এটা হয় না। নেক্সট লেখো কো ওয়ারেন্টো। কোনটা? এটা ম্যান্ডামাসটা। ম্যান্ডামাসটা মানে অর্ডার করা। ধরো এটা কোনো আদালত, উচ্চতর আদালত নিম্নতর আদালতকে একটা অর্ডার দিচ্ছে যে এটা আপনি পারফর্ম করুন, ঠিক আছে, এটা হতে পারে, বা কোনো সরকারি এমপ্লয়িকে দিচ্ছে,
হ্যাঁ, ঠিক আছে। এক্ষেত্রে আমি উল্লেখ করলাম, এটা মেনলি এরকমভাবেই লেখা থাকে যে কোনো উচ্চতর আদালত নিম্নতর আদালতকে অর্ডার দিচ্ছে। ম্যান্ডামাস মানে অর্ডার, আদেশ দিচ্ছে। নেক্সট লিখবে কো ওয়ারেন্টো। কো ওয়ারেন্টো কোয়ারেন্টো ইস্যু হতে পারে। ধরো এটা কোনো ব্যক্তি আছেন, কোনো পদাধিকারী আছেন, তাহলে কোনো পদাধিকারীকে আদালত তার যোগ্যতার প্রমাণ দিতে বলতে পারেন। তার কোয়ালিফিকেশন বা তার ওই পদে থাকার জন্য যে যোগ্যতার প্রয়োজন তার প্রমাণ দিতে বলতে পারেন, যে আপনি প্রুভ করুন যে আপনি ওই পদে থাকার যোগ্য। ঠিক আছে, এটা একমাত্র জুডিশিয়ারি ইস্যু করতে পারে এইটা। সেক্ষেত্রে কি ওই পার্টিকুলার পদাধিকারীকে তার যোগ্যতার প্রমাণ দিতে হবে। ঠিক আছে, চলো এটা লিখে দাও। লেখো কোয়ারেন্টো রিট জারি হয় বা লেখ জারি হয় কোনো পদাধিকারীর যোগ্যতার প্রমাণ দেওয়ার ক্ষেত্রে। মানে কোনো গভর্নমেন্ট স্টাফ মানে সরকারি সাধারণত গভর্নমেন্ট স্টাফ, প্রাইভেট স্টাফকে তো তুমি বলতে পারবে না যে এরকম করো, এক্ষেত্রে গভর্নমেন্ট স্টাফ ধরবে। আচ্ছা, এই ব্যাপারগুলো একটু বোঝো। ধরো পার্টিকুলারলি একটা বিএলআর অফিসে গেল, তো ওখানে অনেক কিছু লাগে, তাহলে সেক্ষেত্রে তোমার পার্টিকুলারলি এটা পারফর্ম করছে না। তুমি কী করলে আদালতে গেলে যে আমার মৌলিক অধিকার ভায়োলেশন হচ্ছে, চলো, তখন ওখান থেকে অর্ডার এলো যে আপনি আপনার ডিউটি পারফর্ম করুন। ঠিক আছে, যে কোনো পদাধিকারীর ক্ষেত্রে এই অর্ডার আসতে পারে বা যোগ্যতার প্রমাণ চাইতে পারে। এই ব্যাপারগুলো চলো নেক্সট দেখো প্রহিবিশন। সার্টিফাইড লেখা আছে তাই তো? সার্টিফাইড প্লিজ প্রহিবিশন লেখো আগে। প্রহিবিশন মানে বুঝতেই পারছো কথাটা থেকে, মানে কি প্রহিবিট করা, মানে আটকে দেওয়া, তাই তো? তাহলে আটকে কে কাকে দিচ্ছে? ধরো উচ্চতর আদালত আছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, এটা নিম্নতর আদালত হাইকোর্ট বা কোনো ডিস্ট্রিক্ট কোর্ট। তাহলে এখানে পার্টিকুলারলি কোনো একটা ইস্যু নিয়ে জাজমেন্ট আসছে, তাই তো? এটা নিয়ে প্রসিডিং চলছে। তাহলে এই হায়ার অথরিটি লোয়ার অথরিটিকে বলছে যে এটা আপনার এখতিয়ারভুক্ত নয়, আপনার এখতিয়ারের বাইরে। ঠিক আছে, এই ব্যাপারটা প্রসিডিং চালানো আপনার প্রয়োজন নেই বা দরকার নেই, আপনার এখতিয়ারভুক্ত নয়, বা আমি মনে করছি যে এটা আপনাকে চালাতে হবে না, এটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে ওই ঊর্ধ্বতন আদালত এখান থেকে প্রহিবিট করে বা নিষিদ্ধ করে বা বন্ধ করে ওটা নিজের কাছে নিয়ে নিতে পারেন। এই অধিকার আছে উচ্চতর আদালতে। চলো এটা লেখো। দেখো যে প্রহিবিশনের ক্ষেত্রে কোনো উচ্চতর আদালত কোনো নিম্নতর আদালতে চলা মামলাকে নিষিদ্ধ করে বা প্রহিবিট করে নিজে সেই প্রসিডিং চালাতে পারেন। নিষিদ্ধ করে বা প্রহিবিট করে, প্রহিবিট মানে আটকে দিচ্ছে যে আপনি আর প্রসিডিং চালাবেন না, নয় আপনার এখতিয়ারভুক্ত, নাহলে আমি মনে করছি যে এটা আপনার চালাবার দরকার নেই, এটা আমি নিয়ে দিচ্ছি। নিজের কাছে নিয়ে নিতে পারেন বা নিজে সেই মামলাটি চালাতে পারেন। আর কি বাকি রইল? সার্টিওরারি। এবার বলো সার্টিওরারি, ধরো কোন একটা উচ্চতর আদালত আছে,
তার নিচে একটা লোয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্ট যাওয়া একটা কিছু আছে। তাহলে এই উচ্চতর আদালতটা মনে করছে যে এই প্রসিডিংটা চলবে না, এই মামলাটা কেড়ে নিতে পারে প্রহিবিশন অনুযায়ী। কিন্তু যদি এখানে অলরেডি জাজমেন্ট চলে আসে, অলরেডি জাজমেন্ট লোয়ার কোর্টে চলে এসেছে, তখন কি করবে? কিন্তু এখতিয়ারভুক্ত নয়, তাহলে তখন কি করবে? ধরো কোনো একটা মামলা এই লোয়ার কোর্টের এখতিয়ারভুক্ত নয় বা উচ্চতর আদালত মনে করছে যে না এটা ওনার চালানো ঠিক হয়নি, কিন্তু জাজমেন্ট এসে গেছে, তাহলে সেক্ষেত্রে তো আর প্রহিবিট করা যাবে না, বারণ করা যাবে না। তাহলে তখন কি হবে? জাজমেন্ট চলে গেলে কি করতে পারে? জাজমেন্ট চলে এলে এই লেক অনুযায়ী সেটা ক্যান্সেল হয়ে যাবে, ওটার প্রসিডিং আবার সুপ্রিম কোর্ট চালাতে পারে। এই লেক জারি করে, সার্টিফাইড রিট জারি করে। কোন ক্ষেত্রে? শুধু মৌলিক অধিকারের ক্ষেত্রে, মৌলিক অধিকার ভায়োলেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এইখানটা মনে রাখবে, প্রহিবিশন আর সার্টিফাইড কাছাকাছি কেস। ধরো উচ্চতর আদালত আছে, ঠিক আছে, তার নিচে লোয়ার কোর্ট আছে, হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট, যে কোনো লোয়ার কোর্ট। এখানে একটা প্রসিডিং চলছিল, এই জাজমেন্ট চলে এসেছে, তাহলে এখন তো আর নিষিদ্ধ করার কোনো উপায় নেই। এখন যেহেতু জাজমেন্ট চলে এসেছে, তাহলে এইটাকে কি করবেন? ইনি ক্যান্সেল করে দেবেন উচ্চতর আদালত, দিয়ে নিজে আবার পুনরায় মামলাটি বিবেচনা করে দেবেন। এটা হচ্ছে সার্টিফাইড। যখন তোমার জাজমেন্ট আসবে না তখন প্রহিবিশন, মানে আপনি বন্ধ করুন, আমি চালাচ্ছি। আর যখন জাজমেন্ট চলে আসবে তখন সেটা ক্যান্সেল করে আমি আবার চালাবো। লোয়ার কোর্ট সবসময়, আপার কোর্ট মানে যেগুলো উচ্চতর আদালত সেগুলো লোয়ার কোর্টের ওপর করতে পারে। এই হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের ওপর করতে পারে, কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট হাইকোর্টের ওপর বা সুপ্রিম কোর্টের ওপর পারে। এই ব্যাপারটা মনে রাখবে। আর মেনলি এই দুটোর ক্ষেত্রে মনে রাখবে একটা কি, এগুলো দেখো বিচার বিভাগ সম্বন্ধীয়, বাকিগুলো কিন্তু অন্য অথরিটির ক্ষেত্রেও হবে। এই দুটো কিন্তু প্রহিবিশন আর সার্টিফাইড, এগুলো দেখো পার্টিকুলারলি বিচার বিভাগকে বলা হচ্ছে, কারণ এখানে আদালতের ব্যাপার বলা হচ্ছে, অন্য কাউকে ইনপুট করা হচ্ছে না। ঠিক আছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, কাছাকাছি। মোটামুটি এইটুকুই থাকবে, ফান্ডামেন্টাল রাইটে আর কিছু লাগবে না। বলো, দেখবে যে উচ্চতর আদালত নিম্নতর আদালতগুলিকে আর্টিকেল কিছু হবে না। আর্টিকেল 32 এর মধ্যে সবকটারই কি পড়ে? উচ্চতর আদালত নিম্নতর আদালতে আসা কোনো মামলার রায়কে বা জাজমেন্টকে উচ্চতর আদালত নিম্নতর আদালতে আসা কোনো মামলার জাজমেন্ট বা রায়কে ক্যান্সেল করে পুনরায় বিবেচনা করে দেখতে পারেন সুপ্রিম কোর্ট বা উচ্চতর আদালত। উচ্চতর আদালত সুপ্রিম কোর্ট লিখো না, কারণ হাইকোর্টেরও রিট জারি করার ক্ষমতা আছে। এরপরে কি ক্লাস করবে তোমরা বলো? যা ক্লাস করবে তাই করাবো। সায়েন্স করবে? সায়েন্স করবে কেন? সায়েন্সে কি আছে? সায়েন্স লাগবে না তোমার, তাই তো? ম্যাথ করবে? কি পড়াবো? ওটাই বাকি আছে। আচ্ছা এক কাজ করো, একটু পড়া। আরে ওসব পড়া শিখবে তুমি, এখন থামো, এখন প্রয়োজন নেই। তোমার রাশিয়ান বান্ধবী থাকলে তুমি রাশিয়ান শিখে যাবে। আচ্ছা চলো ইয়ে করো, পড়াটা ধরো, একটু পড়া ধরো, তারপরে আবার শুনবে। এই তো হাফ টাইম পড়া ধরি, আমারও তো খিদে পেয়েছে, আমি তো খাবো না। আগে ইয়ে করো, পড়াটা ধরো, তারপরে হ্যাঁ চলো চলো চলো। যেটা হয়েছে 3টে ক্লাস ওইগুলো করো, 2-3টে যা ক্লাস হয়েছে ওখানে দেখে নাও। না আগের দিনে শুধু না, প্রথম দিন যেদিন ধরেছিলাম কিন্তু সবাই অ্যান্সার দিয়েছে। প্রথম দিন যেদিন ধরেছিলাম সবাই অ্যান্সার দিয়েছে। আমি তো কনস্টিটিউশন করেছি, কনস্টিটিউশনটা করো। 3 দিন বোধহয় ক্লাস হয়েছে, 3 দিন দেখো কনস্টিটিউশন যা লিখেছি। আজকে 4 নম্বর দিন যাদের নেই তারা উপর থেকে নিয়ে নাও, ধরবো প্রত্যেকে। আর না বলতে পারলে একবার করে কান ধরবে, পড়বে।
অপশন নয়, অপশন কিসে? অত অপশন লাগতে থাকবে না, যেটা হবে সেটাই খাবে। অপশন ইউনিয়ন পয়েন্ট অপশন দিলে তাহলে আমরা অপশন কি করবে? আপনি অপশন দিলে তাহলে আচ্ছা পরের দিন বলবো, পরের দিন থেকে বলবো। আজকে কোনটা করব? আজকে যা লিখেছি 3 দিনে, আজকের ক্লাসটা বাদ দিয়ে আগে যা হয়েছে পুরোটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আর তোমার ফান্ডামেন্টাল রাইট, এই তিনটে। ফান্ডামেন্টাল রাইটের হাফ না, আজকেরটা ধরা যাবে না, আজকেরটা ধরলে পড়ে যাবে। না 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 না, চলো 5 মিনিট ধরো ভাই, বেশি সময় না। চলো, যদি পড়া তোমার ঠিকঠাক ধরো তাহলে অন্তত 10 মিনিট আগে ছাড়তে পারি, এটুকু আমি ঠিক করতে পারি, এর থেকে বেশি কিছু করতে পারবো। শোনো আমি একটা কথা বলি, এগুলো তৈরি করার সমস্যা নেই, ফেলে দেখো না। পড়াটা ধরতে হবে, বলে দিতে হবে আবার। পরের দিন থেকে একদম রেডি করে আসবে। আচ্ছা নেক্সট দিনে কোনো তো বলবো যে পড়াবো, রেগুলার লিখে দেবো যে পড়াবো। পরের দিন থেকে রেগুলার করে আসবে। ঠিক আছে, তুমি আমার ক্লাসে পড়ে আসবে, পড়ে আসবে, আমি ধরবো। চলো চলো দেখো দেখো দেখো, 10 মিনিট দেখে ধরে দাও, 10 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, বলো। সুপ্রিম কোর্টকে দাও, সুপ্রিম কোর্টকে কেউ দাও, প্রস্তাবনা ওই পিডিএফে আছে। এখানে এখানে আর কিছু লেখা হবে, লেখা লিখে আর হবে না, সিলেবাস সব কি করছে ক্লাসে লেখা নেই। দেখো 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 দেখো, নাহলে এখন একটা ধরাও, এই ক্লাসটা শেষে আবার কথা হবে। তো ঘরে ঢুকিয়ে দিয়েছে।
এটা অফ করবে তো করে দাও বুঝলে আবার খেয়ে দিয়ে আরাম করবে